আমার সম্পর্কে একজন কালা চশমা পরা কালকা খুব বলেছেন, টাইগার নেতা করে উনি অনেক চেলাইছে। আমি দেখেছি। যদি হিম্মত থেকে আসুক না এখানে, যে আমার এমএলএ হুসুলটা উনি করুক, এখানে গ্রেপ্তার এখানে আয়া উনি গেরাও করুক না, যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করছি ওনাকে। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমাদের সম্মানিত মাননীয় ডেপুটি স্পিকার এবং স্পিকার ইনচার্জ রামপদ সারপাল মহোদয় এবং আমার বিরুদ্ধে ওনারা অভিযোগ তুলেছেন। কেন এই সময়টা ওনারা বাছাই করে নিল তার একটা দিক রয়েছে। বলছে প্রকাশ্য ভাষণ দিয়েছে যে কালো চশমা পরা, দুইজন কালো চশমা পরা আমাদের এগেনস্টে যারা কথা বলছেন তাদের সম্পর্কে প্রিভিলেজ কমিটিতে অভিযোগ আছে এবং তাদের যে চ্যানেলগুলি বা পত্রিকাগুলি সেটা প্রিভিলেজ কমিটির এত ক্ষমতা আছে তাদেরকে বন্ধ করে দেওয়ার সুপারিশ যদি করা হয় সেই পত্রিকা বা সেই ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেই ক্ষমতাটা প্রিভিলেজ কমিটির রয়েছে। তথ্য প্রকাশ করে থাকে, তাহলে তো তারা এখন কোর্টে গিয়ে মুখোমুখি হওয়ার কেন বই পাচ্ছে? কেন উনি বই পাচ্ছে? কারণ ওনার এগেনস্টে আমি এসটি এসসি অ্যাট্রোসিটির যে একটা নিয়ে আমি করছি, মানে কোর্টে যাচ্ছি, সেটা হলো নন ভ্যালুয়েবল সেকশন। বিজেপির সরকারে এলআই পার্টি হিসেবে আমাদের যে সম্মান পাওয়াটা, যেটা আমাদের যে অধিকার পাওয়াটা, সেটা আমরা পাচ্ছি না। নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আমি তামান্না। আজ আমাদের সাথে সরাসরি রয়েছেন তিপ্রমথার বিধায়ক শ্রীযুক্ত রঞ্জিত দেববর্মা মহোদয়। প্রথমেই আমরা জেনে নেব, এই যে সম্প্রতি সংবাদ মাধ্যম আপনাদের বিরুদ্ধে একটি বিদ্রোহ জারি করেছে, এই বিষয়ে আপনার মতামত কী? বিদ্রোহ বলতে যেটা আপনি কি যে গতকালে যে সাংবাদিকরা যে গণ অবস্থান করছে সে কথা বলতে চাচ্ছেন? আমার কথা হচ্ছে কি, ওনারা যে দাবি সনদ নিয়ে, বিশেষ করে সাংবাদিকদের দাবি নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের দাবি সনদের লাস্টে যে দুইটা দাবি সনদ এখানে যুক্ত করা হয়েছে তার নিয়ে আমার কিছু বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে কি, যে দাবিটা সাংবাদিকদের তাদের অধিকার নিয়ে তারা লড়াই করবে, সেখানে আমাদের সমর্থন আছে। সেখানে এর আগেও আমি সাংবাদিকদের হয়ে ত্রিপুরা বিধানসভায় কথা বলেছি এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও আমি চিঠি লিখেছি তাদের সমস্যা নিয়ে। এখন কথা হচ্ছে কি, গতকালে যে গণ অবস্থানটা, সাংবাদিকদের যে দাবি দাওয়া নিয়ে তারা গণ অবস্থান করছে, ভালো কথা। মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা স্মারকলিপি দিয়েছেন, ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমাদের সম্মানিত মাননীয় ডেপুটি স্পিকার এবং স্পিকার ইনচার্জ রামপদ সারপাল মহোদয় এবং আমার বিরুদ্ধে ওনারা অভিযোগ তুলেছেন। কেন এই সময়টা ওনারা বাছাই করে নিল তার একটা দিক রয়েছে। ওনার এগেনস্টে যখনতে রামপ্রসাদ বাবুর এগেনস্টে যখনতে করা হইল, নিউজ করা হইল বিভিন্ন পত্রপত্রিকায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে, তখন ওনার এগেনস্টে উনি কোর্টে গেছেন, কোর্টে কেস করা হলো। আর একটা দিক হলো, আমরা বিধায়ক হিসাবে এটা ত্রিপুরা বিধানসভায় প্রিভিলেজ কমিটিতে আমাদের অভিযোগ দাখিল করার একটা সুযোগ আছে, সেখানে করা হচ্ছে। প্রিভিলেজ কমিটিতে অনেকবার যে সাংবাদিকরা গতকাল আমাদের এগেনস্টে কথা বলছে, প্রকাশ্য ভাষণ দিয়েছে যে কালো চশমা পরা, দুইজন কালো চশমা পরা আমাদের এগেনস্টে যারা কথা বলছেন তাদের সম্পর্কে প্রিভিলেজ কমিটিতে অভিযোগ আছে। তাদেরকে বারবার ডাকা হয়েছে, তারা আসেনি। প্রিভিলেজ কমিটিতে অসুস্থ, নানা কারণ দেখে তারা এখানে উপস্থিত হচ্ছে না। কারণ সেখানে গেলে তারা ভর্ৎসনা হবে এবং তাদের যে চ্যানেলগুলি বা পত্রিকাগুলি, সেটা প্রিভিলেজ কমিটির এত ক্ষমতা আছে তাদেরকে বন্ধ করে দেওয়ার সুপারিশ যদি করা হয় সেই পত্রিকা বা সেই ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেই ক্ষমতাটা প্রিভিলেজ কমিটির রয়েছে। সে কারণে তারা এটা গরমাসি করে অনেক দীর্ঘদিন সেখানে যাচ্ছে না। আর একটা কোর্টে তারা এখন ফেস করছে, কারণ অভিযোগটা দ্বারা যখন যদি ওরা সত্যি তথ্য প্রকাশ করে থাকে তাহলে তো তারা এখন কোর্টে গিয়ে মুখোমুখি হওয়ার কেন বই পাচ্ছে? আমার সম্পর্কে একজন কালা চশমা পরা কালকা খুব বলেছেন, টাইগার নেতা করে উনি অনেক চেলাইছে। আমি দেখেছি। কেন এই পর্যন্ত রঞ্জিত দেববর্মা কোনো সাংবাদিকের বিরোধিতা করেনি, বিরোধ করব না। তাদের সঙ্গে সবসময় তাদের দাবির প্রতি আমার সহানুভূতি রয়েছে। কথা হচ্ছে কি, আমার এগেনস্টে যে কালকা যে কালো চশমাটা পরা, উনি তো এখনও অনেক অর্থ দিক থেকে অনেক বিত্তবান হয়েছেন। এই চ্যানেলটা মানুষের সঙ্গে ব্ল্যাকমেল করে এগুলি উনি করেছেন। ওনার এগেনস্টে আমি এফআইআর করতে গিয়েছি, এফআইআর হয়েছে সরকারের আশ্রয়ে। ওনার এটা এখন পর্যন্ত রেজিস্টার হয়নি।
আমি কোর্টে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমার কথা হচ্ছে রঞ্জিত দেববর্মা এগেনস্টে উনি বলছে উনি বাংলাদেশি, ওনার আইডি কার্ড বার্থ সার্টিফিকেট উনি প্রকাশ করেছেন। আমি এটা নাই বিচার চেয়ে আমি কেস রেজিস্টার করতে গিয়েছিলাম, এখন পর্যন্ত হয়নি, হবে কিছুদিনের ভিতরে। কেন উনি বই পাচ্ছে? কারণ ওনার এগেনস্টে আমি এসটি এসসি অ্যাট্রোসিটির যে একটা নিয়ে আমি করছি, মানে কোর্টে যাচ্ছি, সেটা হলো নন বেলেবল সেকশন, ওটা উনি বই পাচ্ছে। আর উনি একটা প্রেস ক্লাবের দায়িত্ব নিয়ে যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রেস ক্লাবে, যেমন প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে উনি চিঠি পাঠিয়েছেন, বা আমাদের সার্ক অঞ্চলে বিভিন্নতে, সেখানে আমি পাঠিয়েছি। উনি বলছেন প্রয়োজনে ওনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতিকে যাবেন, তার আগে তো আমিই গিয়েছি। আমার চিঠি মাননীয় রাষ্ট্রপতিকে যে চিঠিটা পাঠিয়েছি, ব্রডকাস্টিং মিনিস্টারকে পাঠিয়ে, তার রিপ্লাইতে আসছে ওনার এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য বলছে চিঠিতে, আমার কাছে আছে চিঠি। তো এটা বই পাচ্ছে। তার জন্য এই সময় থেকে সব সাংবাদিকদেরকে তার নিজের ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকদের কিছু দাবি দাবা সামনে রেখে সে গতকালে গণ অবস্থানটা করছে বলে আমি মনে করি। এটা কিছুক্ষণ, এটা আমি বই পাই না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সাহস থাকে কোর্টে দেখা হবে, প্রিভিলেজ কমিতে আসুন, যেখানে চশমা কালো পরে আসুন না, দেখি না, আমরাও দেখব, চ্যালেঞ্জ করছি আমি ওনারকে, আসুন যদি সাহস থাকে। আর গ্যারো করবে সারা ত্রিপুরায়, আগরতলায় গ্যারো করে মানুষকে দুর্ভোগ কেন পোহাবে? ও কেন হুমকি দিছে উনি? এমএলএ হোস্টেল আছে, রঞ্জিত দেববর্মা এমএলএ হোস্টেলে থাকে, আসুক না এমএলএ হোস্টেলে গ্যারো করুক না, ওর যদি হিম্মত থাকে, এই কালো চশমার যদি হিম্মত থাকে আসুক না এখানে, যে আমার এমএলএ হোস্টেলটা উনি করুক, এখানে গ্রেপ্তার, এখানে উনি গ্যারো করুক না, যদি সাহস থাকে। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে। শুধু তার না, কয়জন সাংবাদিক গতকাল আছে, একটা অংশ সাংবাদিক গতকাল আছে, এটাও নানা মিথ্যা কথা বলে নিয়ে আছে এখানে। হকার আনছে, প্রত্যেক অফিসে কাজ করা, পিয়ন টিয়ন নাই না, এখানে কত তো লোক আছে এখানে জমা হয়েছে, আমরা দেখছি তো এখানে, আমরা তো তাদের এই যে গণ অবস্থান তো আমরা দেখছি। আর এখানে খুমলুং থেকে একটা মিডিয়ার একটা আছে, ওটা নিয়ে আসে কতগুলো, ওই ত্রিপুরাসা মিডিয়াতে যেগুলি কিছু জানে না, এগুলিকে কোনো দাবি দেওয়া জানেছে, তোমাদের দাবি আছে, এগুলি কিছু পড়ছে না, বাংলা পড়তে পারেন অনেকে, এটাকে নিয়ে আসছে এখানে মিছিলে জড়ো করাইছে, এটাকে 8 বার 10 বার 15 বার। অনেককে কালকে রাত্রে ফোন করে বলছে কেন আসছো না, তোমরা দেখে নিমু, এরকম হুমকি দেওয়া হচ্ছে। আমি তাইকেও চ্যালেঞ্জ করি, সাহস থাকে করেন না রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে, যদি কোনো দুর্নীতি থাকে, যদি কাউকে হুমকি দেওয়া থাকে বা সাম্প্রদায়িক উত্তেজনা থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি করুক না, আসুন এমএলএ হোস্টেল গেরাও করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সাহস থাকলে আসুন। এই বিষয় নিয়ে কি আপনার বুবাগ্রের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে বুবাগের সঙ্গে আমার কথা হয়েছে, এবং উনি বলছেন আপনি সঠিক রাস্তাতে আসেন, আপনি আন্দোলন করুন। উনি কালকে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার যে রামপ্রসাদ পাল মহোদয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে এয়ারপোর্টে, ওনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, উনি আমাকে বলেন, রাত্রে আমাকে ফোন করে জানালেন আর কি। আচ্ছা, বর্তমান যে বিজেপি সরকারের সাথে আপনাদের তিপ্রামথার যে সম্পর্কটা, এটা আপনি কি চোখে দেখছেন? বিজেপির সরকারের এলআই পার্টি হিসাবে আমাদের যে সম্মান পাওয়াটা, যেটা আমাদের যে অধিকার পাওয়াটা, সেটা আমরা পাচ্ছি না। স্পষ্টভাবে বলো, আমি ঘোরাফেরা কথা বলবো না, আমি সরাসরি বলি, এখানে যিনি দায়িত্বে আছেন রাজ্যে, সর্বোচ্চ পদে যিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন আমরা এই যে আমাদের যে সাংবিধানিক যে দায়িত্বে অধিকার, রোমান স্ক্রিপ্টটা উনি দিতে পারবেন না, কক বরক লেখার জন্য উনি রোমান স্ক্রিপ্ট দিতে পারবেন না। তাহলে রাজ্যের লোসাইদের ভাষা লেখার জন্য উনি রোমান স্ক্রিপ্টে কেন রিকগনাইজ করে রাখলো রাজ্য সরকার? লোসাইরা যদি রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারে, তাহলে উনি কক বরক লেখার জন্য কেন রোমান স্ক্রিপ্ট উনি রিকগনাইজ করতে পারবেন না? কেন পারবেন না উনি? এটা উনি ক্লারিফিকেশন দেয়। উনি বলছেন এডিসিকে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে। ত্রিপুরায় বিধানসভায় আমি একটা কোয়েশ্চেন দিয়েছি যে আপনি কোন অর্থ বছরে এবং কোন খাতে এই টাকাটা দিয়েছেন? প্রশ্ন দিস এলাও হইল কেন? হ্যাঁ, কেন দিস এলাও হইল? তা এই সরকার আমাদেরকে কি দিয়েছে? আমরা তো অধিকার চাচ্ছি, আমরা কিছু করতে পারি না বলে তো তাদের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তি করেছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং যিনি ত্রিপুরার দায়িত্বে আছেন উনিও তো ছিলেন সেই চুক্তিতে সময়, আমিও তো ছিলাম, উনিও তো স্বীকার করেছেন। তাহলে উনি আজকে কেন কথা বলছেন এই যে চুক্তিটা তারা লঙ্ঘন করছে? কখন আমরা লঙ্ঘন করেছি? কখন আন্দোলন করেছি? বলুন উনি, এটা তো উনি ক্লিয়ার করতে পারছেন না। উনি দুর্নীতির কথা বলছেন, এডিসির দুর্নীতির কথা বলছেন,
কী দুর্নীতি হচ্ছে, উনি তথ্য কেন প্রকাশ করছে না? ওনার হাতে ক্ষমতা, উনি ইডি সিবিআই কেন লাগাচ্ছেন না? এডিসির অথরিটির এগেনস্টে উনি ইডি এবং সিবিআই কেন তদন্ত উনি করাচ্ছেন না? সব ক্ষমতা তো ওনার হাতে, কেন্দ্র ওনার ক্ষমতা, রাজ্য ওনার ক্ষমতা, উনি সাহস করছেন না কেন ইডি এবং সিবিআইকে করার জন্য? উনি আরেকটা অভিযোগ করছে যে আমাদের বিজেপির অন্যান্য নেতা, বিশেষ করে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছেন যে এডিসির যে রবার্ট উসমুক যে হাউসটা, এটা সম্পূর্ণ মনিটরিং করে ত্রিপুরা ট্রাইবেল এরিয়ার যে এলাকাতে যেগুলি কাজ হচ্ছে, উসমুক হাউসটা এটা স্টেট গভর্নমেন্টের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মনিটরিং করে, ইমপ্লিমেন্টটা শুধু এডিসি অথরিটি করছে। তাহলে তো যদি দুষ্ত্রুটি থাকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে মনিটরিং করে থাকে, তারা দেখবে। তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ইউসি কেন গ্রহণ করলো? তারা অভিযোগ করতে পারল না কেন? মাঠে ময়দানে তারা ভাষণ দিবে যে দুর্নীতি হচ্ছে, অফিসিয়ালি ওনারা কাগজপত্র দিয়ে তারা প্রমাণ করতে পারল না কেন? জনসম্মুখে আনতে পারল না কেন? তারা যদি সাহস থেকে করুক না, তাদের সাহস নাই। সুতরাং মিথ্যা কথা বলে মানুষকে কিছুক্ষণের জন্য ঠকানো যায়, সর্বক্ষণের জন্য ঠকানো যায় না। সেই জবাবটা আমরা এডিসিতে দিতে যাচ্ছি। আপনার কি মনে হয় 28টি আসনের মধ্যে কয়টি আসন তীব্রমথার দখলে আসতে পারে? মাননীয় যেটা দায়িত্ব আছেন ত্রিপুরায়, উনি বলছেন 28-28, এটা অগণতান্ত্রিক কথাবার্তা। ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেমে কোনো দায়িত্ব থাকা ব্যক্তি এরকম কথা বলতে পারে না, এটা অগণতান্ত্রিক ভাষা। কে জিতবে কে হারবে ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে। ইলেকশন আগে উনি কীভাবে বলল যে আমরা 28-28 পাবো? কীভাবে বললো? ভোট হচ্ছে না, নোটিফিকেশনও বাইরে হচ্ছে না। গতকাল নোটিফিকেশন বাইরে হয়েছে আমাদের বুথ সেন্টারগুলি ঠিক করার জন্য। এডিসি বুথ ওনারা কেন করেনি এই বিসি ইলেকশনটা? আমরা হাইকোর্ট করে সুপ্রিম কোর্টে গিয়েছি। তারপরে আপনার 2টা ভ্যাকেন্ট সিট কাউন্সিলের, এটাও তো তারা চাম্পাহাওড় কোলায় আর মান্ডাই পুলিনপুর, এই 2টা কেন্দ্র কেন করলো না? ওদের সাংগঠনিক শক্তি যদি থাকে, তারা নির্বাচনে যেতে কেন সাহস করছে না? আমরা তো রেডি আছি, সবসময় রেডি আছি, ওনারা বই পাচ্ছে কেন? আমাদের কথা হচ্ছে ইলেকশনটা গণতান্ত্রিক একটা পন্থা, গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধি এডিসি এলাকাতে থাকুক, সেটা আমরা চাই। জেনারেল এলাকাতে সব জায়গাতে ইলেকশন হবে, এডিসি এলাকায় ইলেকশন করবে না, এটা কীরকম কথা? তা ওনারা বলুক না কেন করতে পারছেন না? তাদের সাংগঠনিক যদি শক্তি থাকে, সাংগঠনিক শক্তি থাকলে তারা 28-28 পাক না, কি আছে? এটা তো জনগণ ঠিক করবে। তো বই পাচ্ছে কেন ওনারা? ইলেকশনে যাইতে চাইছেন না কেন? কারসাজি কেন করছে ওনারা? দেখা হবে ইলেকশনে জনগণ কি কাকে ভোট দেয়। তা এবার ইলেকশনে ওনারা দেখবেন আমরা 18টা আগে জিতছি, এবং 18টার ভিতরে এবার আমরা 25টা আমরা এবার জিতবই। কীভাবে জিতবো সেটা আমাদের রূপরেখা আমরা ঠিক করছি, আমাদের রুট ম্যাপ অলরেডি আমরা ঠিক করে নিয়েছি কীভাবে করব। এটা আমরা 21-এ যেটা আমরা ভুল করছি, 2026-এ সেটা আমরা ভুল করব না, সেই ভুলটা আমরা করব না। এবং দেখবেন যে কিছুদিনের ভিতরে আমাদের প্রচারটা কিভাবে তুঙ্গে ওঠে। সামনে যে এডিসি ইলেকশন আসছে, এর উদ্দেশ্যে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি সারা ত্রিপুরার সমগ্র গণতান্ত্রিক জনপ্রিয় জনগণকে বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে ভোট দিন। কে জিতবে কে হারবে সেটা নির্বাচনে আপনারাই এটা নির্বাচিত করবেন। আমরা আছি গণতান্ত্রিক পন্থায়, আমরা নির্বাচনে প্রার্থী দেব। আমাদের প্রার্থী থেকে আপনারা যদি ভালো হয়, আমরা যদি রাজ্যের জনগণের সঙ্গে জনগণের সাথে কথা বলতে পারি, ত্রিপ্রাসাদের অধিকারের যদি কথা বলে থাকি, তাহলে আপনারা আমাদেরকে চয়েস করেন। যদি আমরা যদি ব্যর্থ হই, আপনারা আমরা ভোট দিবেন না। কিন্তু যারা আজকে বলছে আমরা দিতে পারছি, যারা ডাবল ইঞ্জিনের বলে সবকা সাথ সবকা বিকাশ, তারা কি দিয়েছে সেটাও এই নির্বাচনে আপনারা বিশ্লেষণ করে দেখুন, এবং আপনারা ব্যালট পেপারে তার জবাবটা আপনারা দিবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীযুক্ত বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়কে। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে ক্যামেরায় বিপ্লব, আমি তামান্না।